স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। দিগন্ত জুড়ে বুনো মহিষের পাল, ঈশান কোণে জমাট বেঁধেছে ঘুটঘুটে আঁধারিয়া মেঘের ভেলা। আগন্তুক শ্রাবণের প্রলয়ে বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কাঁপছে আকাশ। বারিধারা আসন্ন, মেঘ ভেজা দামাল হাওয়ায় এক টুকরো কাগজের ভেলার ন্যায় দুলছে ত্রিভুজ পাখিনী। উত্তাল সমুদ্রের প্রতিটি তরঙ্গোচ্ছ্বাস দানবীয় হুঙ্কারে আছড়ে পড়ছে ভাসমান শহরটির গায়ে। এহেন বৈরী আবহাওয়ার মাঝেও ৩ তলার পুল ডেকে শটান দাঁড়িয়ে এরিস। বলবান খড়খড়ে করতল দুটো তার আটকে আছে ধাতব রেলিংয়ে। ওভারকোটের উপস্থিতি নেই, নেভি ব্লু সিল্ক শার্টের ওপর কুচকুচে কালো ওয়েস্টকোট দ্বারা আবৃত তার পেশিবহুল শরীর। নিভে আসা সূর্যের মৃদু রোশনায় একিঞ্চিত ঝিল ধরেছে কবজিতে আটকানো সিলভারের রোল্যাক্স খানি। পিয়াসার্ড শোভিত অনুভূতিহীন নির্জীব অক্ষিদয় ঢাকা পড়েছে বিশালাকার রোদ চশমার অন্তরালে। অথচ তার অদ্ভুত দৃষ্টি যুগল অবলোকন করে নির্দ্বিধায় বলে দেওয়া যায়, চাহনি তার সুদূর অন্তরিক্ষে নিবদ্ধ। কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয়ের লৌকিক ধারণা জানান দিয়ে যাচ্ছে কারোর সুস্পষ্ট উপস্থিতি। অতি সন্নিকটে সেই অস্তিত্ব। আশ্চর্য চাহনি, টলমলে নেত্রগহ্বরে জমেছে গাঢ় নীলের আভা। উথাল পাথাল বৈরী হাওয়ায় ভ্যানিলার মাদকীয় সুঘ্রাণ সবকিছু উপলব্ধি করে এক মুহূর্ত থমকালো এরিস। অতপর গভীর শ্বাস টেনে নিল বুক চিরে। নিঃশ্বাসের ছন্দে তরঙ্গিত হলো তার পুরুষালী অ্যাডামস অ্যাপল। অনুভূতিহীন মাফিয়া বসের নির্বিকার ভাবাবেগ অচিরেই কুণ্ঠিত করে তুলল ঈশানীকে। লোকটা কি ওর উপস্থিতি টের পায়নি, নাকি ইচ্ছে করেই অবজ্ঞা করে যাচ্ছে তখন থেকে? ঠিক বুঝে উঠতে পারল না রমণী। অগত্যা দাঁড়িয়ে না থেকে পিছু হাঁটল 2 কদম। পুলটেকের পাশেই শ্বেতকায় বিশাল বড় দৈত্যাকার এক স্কাল্পচার। বরফের দেশের এক শুভ্র মায়া নেকড়ে স্থির দাঁড়িয়ে সেথায়। গগন পানে বাড়িয়ে রাখা গ্রীবাদেশের পাশে বড় বড় ইংরেজি অক্ষরে খচিত, দ্য পাইথন লিডার্স ইজ হেয়ার। শ্বেতপাথরে আবৃত মায়া নেকড়ের অবয়বটি তার তীক্ষ্ণ মাংসাশী দন্তপাটি বের করে দূর আকাশে মুখ বাড়িয়ে রয়েছে। এক দেখায় মনে হবে এক্ষুনি ভয়ঙ্কর হাউলিং ছেড়ে কাঁপিয়ে তুলবে চারিপাশ। ঝকঝকে নেকড়ের স্কাল্পচারটি মুহূর্তেই আকর্ষণ কেড়ে নিল ঈশানীর। কৌতূহলের পারুতে নীলাক্ষী দুটো চিকচিক করে উঠল তার। বিনা বাক্যে এগিয়ে গেল সেই দিকে। যদিও রাশিয়ার বীভৎস নরকীয় স্মৃতিগুলো কোনো কালেই স্বস্তি দেয় না মেয়েটিকে, তবু স্কাল্পচারটি দেখা মাত্রই ফ্লোরার কথা মনে পড়ে গেল ওর। মানসপটে জাগ্রত হলো রুশ কন্যার সাথে অতিবাহিত করে আসা একাধিক বিমুগ্ধ স্মৃতির অধ্যায়। ফ্লোরার ভাবনা মস্তিষ্কে উদয় হতেই এক চিলতে নিগুড়ো হাসি প্রস্ফুটিত হয় রমণীর অধর ভাঁজে। চিন্তায় মুশকুল ঈশানী আনমনে হাত বাড়ায় মূর্তিমান অবয়বটির পানে। তৎক্ষণাৎ কয়েক সেন্টিমিটার দূরত্ব থেকে ভেসে এলো কর্কশ নিষেধাজ্ঞা। ডোন্ট টাচ ইট। হক চকালো ঈশানী। মায়া নেকড়ের সুন্দর ক্রিস্টাল খচিত চোখখানি স্পর্শ হতে হতেই থমকে গেল করতল। আকস্মাৎ বাধা প্রদানে আড়ষ্ঠতায় জমে গিয়ে চাইল পেছনে। নজরে এলো মাফিয়া বসের চৌকস দৃষ্টি যুগল। আঙুলের সাহায্যে রোদ চশমা সরিয়ে অক্ষিপুটের মিলন ঘটালো লোকটি। মুখোমুখি দুজনের দৃষ্টি জুড়ে অগাধ ব্যাকুলতা, নিখাদ অভিব্যক্তি, উত্থাল পাথাল অনুভূতির জলোচ্ছ্বাস। কেবল অনুভূতি নয়, আইন স্বীকৃত বৈধ পন্থায় একে অপরের পরিপূরক তারা। দিবালোকের মতোই স্বচ্ছ এ সম্পর্ক, অথচ দুজনার অন্তরাত্মা ভেদ করে অনুভূতি চিরে ফেরে মধ্যখানে দণ্ডায়মান এক পাপ পুণ্যের মহাপ্রাচীর। আলো আধারের কঠোর বিঘ্নতা, বাস্তবতা আর মরীচিকার অদৃশ্য বেড়াজাল। পৃথিবীর সমগ্র বিঘ্নতাকে পায়ে ঠেলে প্রথম কদমে সম্মুখে অগ্রসর হলো মাফিয়া বস। তীর করে চির ধরল বেড়াজালে। স্তম্ভিত ঈশানী শুষ্ক একটা ঠকিলে অর্ধাঙ্গ মানবকে শুধালো, স্পর্শ করতে বাধা দিচ্ছেন, খুব দামি বোধ হয় এটা। যদিও এই প্রশ্নটার প্রত্যাশা করেনি এরিস।
ওর সিক্রেট কামরায় যে নীলাম্বরীর পদাচরণ ঘটেছে সে বিষয়ে অবগত মাফিয়া বস। তাহলে কি মেয়েটা এখনো ওকে ভয় পাচ্ছে? মস্তিষ্কে আগন্তুক প্রশ্নটাকে স্বভাবসুলভ উপেক্ষা করে গেল সে। ছুড়ল শক্ত ভরাট কণ্ঠস্বর। No. Your every single touch is only belongs to me. দ্বিধাহীন স্পষ্ট বাক্য। লোকটার এহেন অধিকার বোধে ভরকালো ঈশানী। সংকীর্ণতা ঘিরে ধরল তার সর্বাঙ্গে। চুপচাপ ঘরমুখ হওয়া সত্ত্বেও কিঞ্চিত আড়ষ্টতায় রক্তিমাভা ছড়ালো পেলব কপলে। দ্বিধাগ্রস্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে প্রশ্ন ছুড়ল বিপরীত পক্ষ। আচ্ছা, তোমাকে মাত্রাতিরিক্ত লাল দেখাচ্ছে, জ্বর কমেনি এখনো? এরিসের সহজ স্বীকারোক্তিটুকু কর্ণগোচর হতেই তড়াক করে চোখ তুলল মেয়েটা। হতবিহ্বল নয়নে মাফিয়া বসের তীক্ষ্ণ চেহারার পানে দৃষ্টিপাত করে মনে মনে ভাবল, লোকটা আসলেই অনুভূতিহীন। কোনটা জ্বরের আভা আর কোনটা লজ্জার সেটুকুও তার হৃদয় স্পর্শ করতে পারে না। কি আশ্চর্য! ফের দু কদম সামনে এগোলো ইরিশ। ফাটল ধরা অদৃশ্য প্রাচীরখানি ভেঙে চৌচির হলো এবার। নির্জীব মানবের শীতল দৃষ্টিতে হৃদযন্ত্র ছলকে ওঠে রমণীর। দুহাতের সাহায্যে পরিধেয় ফ্রকটাকে মুষ্ঠবন্দি করে গলা খাতে নামিয়ে আকস্মাৎ বলে ফেলে, আপনি আমায় স্টক করেছেন এতদিন, কিন্তু কেন? মরীচিকাকে প্রশ্ন করার স্পর্ধা দেখিয়েও টলল না দু নয়ন। অধিকার বোধটুকু বোধ হয় প্রাপ্য মেয়েটার। ধমকালো না বিপরীত পক্ষ। ধীর কদমে এগিয়ে এসে স্থির হলো নীলাম্বরীর সন্নিকটে। দূরত্ব ন্যানো সেন্টিমিটারের চেয়েও নগণ্য। মেয়েটার নিঃশ্বাসের তালে ওঠানামা করা বিউটি বোনগুলো মহাবৃষ্টির ন্যায় আকর্ষণ কেড়ে নিতে সক্ষম। সেদিকে একপল দৃষ্টিপাত করে গভীর স্বরে জবাব দিল মাফিয়া বস। এরিশ কাউকে কৈফিয়ত দেয় না। নাকের পাটা তিত্তির করে ফুলে উঠল রমণীর। অস্থির হয়ে বলল, আমার কি ন্যূনতম প্রাইভেসিটুকু নেই? আমার কাছে নেই। শরীর থেকে শুরু করে আত্মা, তোমার সমগ্র অস্তিত্ব মুখস্থ হয়ে গেছে আমার। ডিটেলস জানতে চাও? তীর্যক বাক্য ছুড়ে ঠোঁট বাঁকিয়ে কুটিলতায় ভ্রু উচালো মাফিয়া বস। তর্কে না পেরে মুখাভয়ব কুচকে এলো ঈশানীর। দাঁড়িয়ে থাকতে অস্বস্তি হচ্ছে ভীষণ। সহসা পেছনে ঘুরে স্থান ত্যাগ করায় উদ্যত হতে হতে তেতো গলায় বিড়বিড়ালো, জানোয়ার! শব্দটা উচ্চারণ করে সম্মুখে অগ্রসর হতে না হতেই কবজিতে পোক্ত করতলের টান অনুভব করলো মেয়েটা। বিস্মিত হয়ে পেছনে দৃষ্টিপাত করার আগেই হ্যাঁচকা টানে ওর শীর্ণকায় শরীরটাকে সান্নিধ্যে নিয়ে এলো ইরিশ। আকস্মাৎ মোলায়েম নারী পৃষ্ঠদেশ গিয়ে ঠেকলো পুরুষালী ইস্পাত কঠিন বক্ষ ভাঁজে। এইবারে সর্বশেষ দূরত্বটুকু নিজ হাতে ঘুচিয়ে দিল মাফিয়া বস। কোনোরূপ পূর্বাভাস ব্যতীত খড়খড়ে বলিষ্ঠ হাতখানা নিয়ে রাখলো রমণীর বুকের বাম পাশে। সঙ্গে সঙ্গে ভেঙে চূর্ণবিন্ন হয়ে মুখ থুবড়ে পড়ল দূরত্বের ঠুনকো বেড়াজাল। ধনুকের মতো তীক্ষ্ণ শরীরের ভাঁজে এহেন অচানক পুরুষালী স্পর্শে জমে উঠল নাজুক সর্বাঙ্গ। বাহ্যিক আড়ষ্ঠতা ছাপিয়ে খেয়েই হারালো হৃদযন্ত্র। হাঁপড়ের মতো ধরফর করতে লাগলো অন্তঃকরণ। ভীতু মেয়েটার কুণ্ঠায় জমে আসা শরীরটাকে নির্দ্বিধায় উপেক্ষা করে গেল মাফিয়া বস। লম্বা আঙুলগুলোকে নমনীয় নারী উপত্যকায় স্থির দেখে আরো দ্বিগুণ করল স্পর্শ। অচিরেই সংকোচে কুঁকড়ে গেল জমে আসা শরীর। ঠোঁট গলিয়ে বেড়ালো অপ্রস্তুত মৃদু আওয়াজ, আসলে ছাড়ুন। বেপরোয়া নির্দয় মাফিয়া বস বিন্দুমাত্র কর্ণপাত করল না সেই সব অনুনয়। উল্টো স্পর্শে প্রগাঢ়তা টেনে গ্রীবাদেশে বাড়িয়ে ঝুঁকল রমণীর নিকট। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে জানান দিল তার ব্যাকুল অভিব্যক্তির পেছন থেকে গভীর হাসকি স্বরে বলে উঠল, ইটস বিটিং সো ফাস্ট। তোমার হার্ট যে এত বেশি দুর্বল, আগে কেন বলুন? নির্দয় দুর্ধর্ষ জানোয়ারটাকে কি করে ঠাঁই দিবে এই দুর্বল হৃদয়? কষ্ট হবে না? নিমিষেই কুণ্ঠিত হয়ে পড়ল ঈশানীর নাজুক চিত্ত। তবে ব্যতিগ্রস্ত নয়। সম্পর্কের বৈধতা ওকে আত্মবিশ্বাস জুগিয়েছে, ঠেলেছে মরীচিকার অতলে। মুখে স্বীকার না করলেও সংস্পর্শে দাঁড়ানো লোকটার প্রতি এক আকাশ সম ঘৃণার উদ্ভাসন যেন সে কবেই বিলীন হয়েছে মুগ্ধতায়। বোকা মেয়েটা শেষমেশ আবারও হুঁচট খেয়েছে নিষ্ঠুরতম মানবের কাঠিন্যতায়। তবে এবার ঈশানী একা নয়, ওর পাশাপাশি আরও একজন ভেসেছে প্রণয় প্রবণে। এরিসের কথার পাছে নরম রিনরিনে আওয়াজে কিছু একটা প্রত্যুত্তর করতে চাইল রমণী, তবে ফুরসত পেল না বিশেষ।
তার আগেই দৃষ্টিভেদ করে ক্রুজ শিপের সর্বনিম্ন ডেক থেকে আচানক ঝড়ের বেগে পরপর পেরিয়ে গেল লোক বোঝাইকৃত দুটো স্পিডবোট। অযাচিত দৃশ্যে হতচকিত হলো ঈশানী। তৎক্ষণাৎ এরিশকে ছাড়িয়ে এগিয়ে গেল পুল ডেকের অগ্রভাগে। রেলিংয়ে এক হাত রেখে অন্য হাতে জলরাশি ভেদ করে ছুটে চলা ঝাপসা স্পিডবোট দুটোকে ইশারা করে অবিশ্বাস্য গলা শুধালো, ওরা কোথায় যাচ্ছে? বন্দরে। রেলিংয়ের নিকটে এগিয়ে এসে প্রত্যুত্তর করলো মাফিয়া বস। দমল না ঈশানী, অস্থির হয়ে জানতে চাইল, তার মানে বন্দর এখান থেকে খুব কাছে? তাহলে আমরা ক্রুজ শিপে কি করছি? এটাই তোমার বাসস্থান, অ্যাডজাস্ট করে নাও। মুহূর্তেই সাবলীল অভিব্যক্তি পাল্টে গেল লোকটার। মুখাবয়ব জুড়ে উদ্ভব ঘটল পরাশক্তির। ওর অনুভূতিহীন শূন্য ভাবাবেগ অবলোকন করে শুষ্ক ঢোক গিলল ঈশানী। জড়ানো কণ্ঠে বলল, স্পিড বোটের মাধ্যমে চাইলেই বন্দরে পৌঁছানো যায়, কিন্তু কতক্ষণ সময় লাগে? বাক্য সম্পন্ন হওয়ার পরপরই নিজের শূন্য নেত্র গহ্বরজোড়া মেয়েটার পানে স্থির করল মাফিয়া বস। আশঙ্কিত ভীত নীলাম্বরীর পানে পূর্ণ দৃষ্টিপাত করে দাঁতে দাঁত পিষে ছুড়ল তীর্যক বাক্যবান। হঠাৎ এত প্রশ্ন করছো? ভুল করে পালানোর স্পর্ধা দেখিও না। আমার হাত থেকে জীবনে নিস্তার নাই তোমার। যদি সত্যিই পালিয়ে যাই কখনো, তো? সর্বশেষ বাক্যটুকু ধ্বনিত হওয়ার আগে আকস্মাৎ থাবায় ও সরু কণ্ঠনালীখানা শক্ত হাতে চেপে ধরল ব্লাডি বেস্ট। হাতের বাঁধনের প্রগাঢ়তায় ব্যথায় কুঁকিয়ে উঠল ঈশানী, তবে কোনোরূপ বাধা প্রদান করল না লোকটাকে। ভেতরের আত্মসংযমের নিয়ন্ত্রণ হারিয়ে আগ্নেয়গিরির দাবানলের ন্যায় জ্বলে উঠল মাফিয়া বস। উদ্ভব হলো ভেতরে রাজত্ব চালিয়ে বেড়ানো নির্দয় পৈশাচিক সত্তার। মহাবৃষ্টির ন্যায় সিগারেট পোড়া কালচে বাদামি অধরখানা বাড়িয়ে দিল ঈশানীর কবুতরের কণ্ঠনালীর সরু ফাঁকে। পরপরই অন্তরে কাঁপন ধরালো শীতল নির্জীব স্বরে প্রত্যুত্তর করল, পৃথিবী তছনছ করে হলেও তুলে নিয়ে আসবো এইখানে, এই আমার কাছে। এক মুহূর্ত নৈশব্দ। পরপরই চোয়াল শক্ত করে স্বগতোক্তিতে বিড়বিড়ায় ব্লাডি মনস্টার। আমাকে সহ্য করার ক্ষমতা তোমার নেই, নয়তো এই মুহূর্তে। বাক্য সম্পন্ন হলো না, তার আগে টলমলে নীলনেত্রের আহত চাহনির মাঝে থমকে গেল দৃষ্টিযুগল। এক লহমায় বশীভূত হলো অগ্নিতাণ্ডব। অসাড় হয়ে এলো হাতের বাঁধন। নিভে আসা ধূসর বাদামি চোখ দুটোর মাঝে দৃষ্টি স্থাপন করে ঈশানীর স্মৃতি জুড়ে জাগ্রত হলো মাহিনের বলে যাওয়া ছোট্ট এক বাক্য, সত্যি কি তাই? বক্ষগহ্বরে আচানক উদ্ভাসিত প্রশ্নটা বাড়িয়ে দিল নিস্তব্ধতা। দুজনের অন্তরের ব্যাকুলতা আজও অপ্রকাশিতই রয়ে গেল। অসহনীয় এই নীরবতার ইতি টেনে এরিশ কিছু বলবে, নিজের কর্মকাণ্ডে অনুতপ্ত হয়ে সাকুরাকে খানিক ধাতস্থ করবে, তার আগেই পিন পতন নৈশব্দের ইতি ঘটল পুল সাইডে ফেলে রাখা ওয়াকি টকিটা। যন্ত্রটি থেকে বারংবার এমার্জেন্সি সিগন্যাল আসায় এগিয়ে গিয়ে সেটাকে মুঠোবদ্ধি করলো এরিশ। বোতাম চেপে মুখের সামনে তাক করতেই ওপাশ থেকে ধ্বনিত হলো কিছু সচকিত শব্দের বহর। হ্যালো হ্যালো লিডার, ডু ইউ কফি? ইয়েস, কপি। এপাশ থেকে সুপরিচিত সিগন্যাল পেশ হতেই হকচকিয়ে উঠল বিপরীত প্রান্ত। তৎক্ষণাৎ প্রচণ্ড উদ্গ্রীব স্বরে প্রত্যুত্তর করল লোকটা, প্লিজ পিক আপ দ্য ফোন, ইটস আর্জেন্ট। কোনরূপ ব্যতিগ্রস্ত না হয়ে কানের ফাঁকে ইয়ারবাডস গুজল এরিশ। অতঃপর নৈশব্দে ওপাশের কোনো কিছুই ঠিকঠাক শুনতে পেল না ঈশানী। কেবল হতচকিত নয়নে অবলোকন করল তার মাফিয়া বসের চিরাচরিত নির্জীব শূন্য অভিব্যক্তির আড়াল থেকে বেরিয়ে আসা এক বিধ্বংসী দানবীয় মুখাবয়ব, যার সুচারু দৃষ্টি যুগলে ভর করেছে নেকড়ে মানবের ন্যায় ভয়াবহ হিংস্রতা। বিধ্বংসী অভিব্যক্তি ধরে রেখে শক্ত করতল দুটো মুষ্টিবদ্ধ করে অচিরেই কঠোর স্বরে আদেশ ছুড়ল মাফিয়া বস, মস্কোর প্রতিটি এয়ারপোর্টের রেস্ট্রিকশন বসাও, প্রতিটি লবি সিলগালা করে দাও। বিমান তো দূরে থাক, একটা কাকপক্ষীও যাতে মস্কোর আকাশ অতিক্রম করার সুযোগ না পায়। মনে রেখো,
এটা পাইথন লিডারের আদেশ। এবারে বিশ্বাসঘাতকের রক্ত দিয়ে পাইথন প্যারাডাইসের কলুষতা ঘোচাবে এরিস ইউভান। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ওপাশ থেকে কর্নিশ জানিয়ে কলটা লাইনচ্যুত হতে ক্রোধের তাড়নায় ওয়াকি টকিটা গভীর সমুদ্রে ছুঁড়ে মেরে দাঁতের মাঝে দাঁত পিষে স্বগতোক্তিতে গালি ছুড়ল ইরিশ। You son of a bitch. I'll tear your entire body apart. মাফিয়া বসের আকর্ষা দেখানো হিংস্রাত্মক মনোভাবে আঁতকে ওঠে ঈশানী। শুষ্ক একটা ঢোক গিলে গলার স্বর খাদে নামিয়ে শুধায়, কি হয়েছে? নির্বিকার ইরিশ কোনো রূপ জবাবদিহিতা না করে লম্বা পা ফেলে কটকটিয়ে ত্যাগ করল পুল ডেক। তবে যাওয়ার আগে কি ভেবে যেন ফের এগিয়ে গেল ঈশানীর অভিমুখে। কাছাকাছি এসে সাকুরার রক্তিম অধরের টুকরো চুমু খেল আচানক। অতপর শুষ্ক অধরে ফাঁক গলিয়ে নির্জীব স্বরে ধ্বনিত হলো, টেক কেয়ার। মনে রেখো, আমি না ফেরা পর্যন্ত এই ক্রুজ শিপের বাইরে পা রাখবে না। আই রিপিট, দুনিয়া উল্টে গেলেও না। কথা কটা শেষ হলে সাকুরার প্রশ্নোত্তরের অপেক্ষা না করে হন হনিয়ে বেরিয়ে গেল মাফিয়া বস। ওদিকে প্রস্থানকৃত লোকটার পানে অনেক দৃষ্টিতে চেয়ে রইল রমণী। ছলে ছলে নীল নেত্রের কার্নিশে অজান্তেই জড়ো হয়েছে এক ফোঁটা বিষাদের জল। জলটুকু নির্বিকারে বিসর্জন দিয়ে অর্ধাঙ্গের যাওয়ার পানে চেয়ে ব্যথাতুর স্বরে বিড়বিড়ালো রমণী। আপনি ঠিকই বলেছিলেন অরণ্য। মাফিয়ারা কখনো স্বাভাবিক জীবন, সাবলীল সম্পর্ক কিংবা ভালোবাসার প্রতিশ্রুতি কিছুই দিতে পারে না। তাও কেউ অনবদ্য অনুভূতির অদৃশ্য ইন্দ্রজালে বেঁধে নিলেন আমায়। আপনি তো প্রলয়, তাও কেন ধ্বংস না করে আগলে রাখছেন বারবার? কেন নিজের নিষিদ্ধ আত্মার মাঝে গুটিয়ে রাখতে চাইছেন আমার সরল অস্তিত্বকে? তবে কি আপনিও ভালোবাসেন? প্রশ্নটা থেকেই গেল অন্তরে। কেবল নীলাম্বরীর অনুভূতি ছাপিয়ে মুক্ত বিরঙ্গের ন্যায় কর্ণকুহরে এসে ডানায় ঝাপটালো দুটো বিষণ্ণ গানের লাইন। পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়, তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়। তুমি আমার জিতের বাজি, তুমি আমার হার। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। পাইথন প্যারাডাইস, রাশিয়া। বিরস অশুভ আবহ। গত দুদিন ধরে কোমট পরিবেশটা রূপ নিয়েছে থমথমে নিস্তব্ধতায়। এ যেন প্রলয়ের পূর্বাভাস। প্যারাডাইস গেটের অভ্যন্তরে বুক চিতিয়ে নিটল দাঁড়িয়ে থাকা সূর্য ভবনে উপস্থিত প্রতিটি জীবন্ত অস্তিত্বকে ঘিরে ধরেছে প্রবল আতঙ্ক। পরাশক্তির নয়, বরং পাইথন লিডারের আগ্রাসী আক্রমণের আশঙ্কায় কীট পতঙ্গের ন্যায় তটস্থ সকলে। টমেটো প্রিন্সের অতর্কিত হামলার পর থেকেই প্যারাডাইস গেটে সশস্ত্র দেহরক্ষীরা দিন রাত অবিরত পাহারায় নিমজ্জিত। বেড়ানো হয়েছে দ্বিগুণ জনবল, তবু যেন কোনো এক অদৃশ্য দানবীয় আফানলের তোড়ে সর্বদা কুণ্ঠিত তারা। দিবালোকের অন্তিম প্রহরে এসে রেশ বাড়ল গুমটতার। ঠান্ডায় জমে আসা জঙ্গলের হিমায়িত সরু রাস্তা ছাপিয়ে আগমন ঘটল কুচকুচে কালো ব্ল্যাক মার্সিডিজের। আস্তে ধীরে নয়, স্পিডোমিটারে সর্বোচ্চ গতি নিশ্চিত করে যথারীতি উদ্ভ্রান্তের ন্যায় এগিয়ে আসছে যান্ত্রিক গাড়িটি। দেখলে মনে হবে জুৎসই গিয়ারে হাত না চালালে অচিরেই প্যারাডাইস গেট ভেঙে চুরে ভেতরে ঢুকে যাবে আগন্তুক। সন্ধ্যা নাগাদ এহেন উদ্ভ্রান্ত গাড়ির স্পিড পরখ করে সচকিত হয়ে পড়ল গার্ড সকল। বাহুতে আটকানো সিলভার রাইফেলটাকে লোড করে সম্মুখে এগোলো সাবেকে। তবে কালো মার্সিডিজখানা গেটের কাছাকাছি আসা মাত্রই থমকে গেল প্রত্যেকটি চঞ্চল পদযুগল। কোনো রূপ দ্বিধান্বিত না হয়ে তরতরিয়ে দুই পাশে সরে গেল গার্ডরা।
প্রথমে ভীতিগ্রস্ত হয়ে পড়লেও গেটের অভ্যন্তরে কেবল একটা মাত্র গাড়ির উপস্থিতি কিঞ্চিত স্বস্তি ঢালল অন্তরে। যেহেতু শুধুমাত্র একটা গাড়ি প্রবেশ করেছে, তার মানে এটা পাইথন লিডার নয়, হতে পারে প্যারাডাইজ গ্যাংস্টার তুষার জাওয়াদের আগমন। আগে পরে পেন্ট হাউস কোনরূপ অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে সবার প্রথমে রাশিয়ার ফেরে এরিস, কিন্তু চিরাচরিত সেই নিয়মে বিরাট পরিবর্তন সাধিত করে এইবারে সর্বপ্রথম রাশিয়া ফিরেছে তুষার। ব্যাপারটা রহস্যজনক, তবে আতঙ্কের নয়, কারণ উদ্ভ্রান্ত পৈশাচিক কার্যকলাপে তুষারের চেয়ে বহুগুণ এগিয়ে এরিস। গার্ডদের প্রবল বিশ্বাস তুষারের মাঝে মনুষ্যত্ববোধ থাকলেও থাকতে পারে। খুব বেশিক্ষণ দুশ্চিন্তার ফুরসত পেল না স্থবির চিত্তে দাঁড়িয়ে থাকা মূর্তিমান গার্ডসগুলো। তাদের গভীর ভাবনাকে থকথকে চামড়ার বুটের তলায় পিষে তড়িৎ বেগে বেরিয়ে এলো মাস্টারমাইন্ড। অকৃত্রিম নির্জব চাহিনি তার দুহাতের মাঝে আটকে আছে দুটো চকচকে রিভলভার, দুটোই ধাতব বুলেট দ্বারা পরিপূর্ণ। বিধ্বংসী এরিস নয়, বরং সকল পরিস্থিতিতে নিজের গম্ভীর অভিব্যক্তিতে অটুট থাকা তুষারের আকস্মাৎ নৃশংসতার যেন কাঁপুন ধরিয়ে দিল উপস্থিত সকলের নিগুড় চিত্তে। সময় নষ্ট করল না মূর্তিমানব, দিশাহীন পদচরণায় এগিয়ে আস্তে আস্তে যান্ত্রিক রোবটের ন্যায় দুই হাতে ছুটতে লাগলো ধাতব বুলেটের বর্ষণ। দৃশ্যপট বদলানোর মতোই এক নিমিষে বদলে গেল আবহ। শীতকালীন বুনোফুলের সুবাস ছাপিয়ে বারুদের উৎকণ্ঠ ঝাঁঝালো গন্ধে ভরে উঠল চারিপাশ। অতর্কিত বুলেটের কষাঘাতে বিদ্ধ হয়ে যত্রতত্র ছিটকে পড়তে লাগলো দেহরক্ষীগুলো। হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এলোপাথারি গুলির বর্ষণে এক মুহূর্তে পুরো ময়দান খালি করে ফেলল গ্যাংস্টার মানব। রক্তশূন্য হিংস্র দৃষ্টি যুগল কেবল রক্তের তাড়নায় আগ্রাসী, যেন আশেপাশের সকলেই তার জানের শত্রু। খড়খড়ে শীতল ভূমিতে কাঁপন ধরিয়ে দিয়েছে বিকটাকার গুলির বর্ষণ। রক্তস্নাত চারিপাশ, চমৎকার কারুকাজ শোভিত কৃত্রিম ঘাস আবৃত লন জুড়ে এখন কেবলই নৃশংস বিভীষিকা। ছিন্ন ভিন্ন মানবদেহ, অজস্র রক্তপ্লাবন, সবকিছু নির্দ্বিধায় উপেক্ষা করে পেন্ট হাউসের দিকে এগিয়ে গেল তুষার। লোড করা রিভলভার দুটো এখনো হাতে আবদ্ধ তার। এলিভেটর ধরে সোজা গিয়ে পৌঁছালো লাউঞ্জে। ভেতরে প্রবেশ করে এক লহমায় নৃশংসতার কেবল ধরাশয়ী করে ফেলল চারিপাশ। চোখের সামনে যাকে পেয়েছে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে তাকে শুট করে দিয়েছে সাবেকে। পুরো লাউঞ্জটাকে যেন ভাসিয়ে দিয়েছে রক্তগঙ্গায়। সেই সঙ্গে ওর ফর্মাল সফেদ শার্ট আর তামাটে মুখাবয়ব সবকিছু জুড়েই টকটকে রক্তাভ লালিমায় উদ্ভাসন। যেন অশুভ বিধ্বংসী রাজ আজ স্বয়ং নতজানু হয়েছে মানবের নৃশংসতার আনলে। বিভৎস রক্তের খেলায় অবিরত থেকে এক পর্যায়ে গলা ছেড়ে চেঁচিয়ে উঠল তুষার। কোথায় ছিলে তোমরা সেদিন? কোথায়? এতজন মিলেও যখন আমার স্নোফ্লেক্সকে সুরক্ষিত রাখতে পারোনি, তাহলে এখনও বেঁচে থাকার কোনো অধিকার নেই তোমাদের। অন্তরের তাড়নায় সৌষ্ঠর শরীরের সর্বশক্তি প্রয়োগ করে সম্মুখের কফি টেবিলকে এক ধাক্কায় আছড়ে ফেলে দিল রক্তপ্লাবিত মার্বেল পাথরের শ্বেতকায় মেঝেতে। ঝনঝন আওয়াজে মুখরিত হলো চারিপাশ। অতঃপর হিংস্র দানবের ন্যায় গজরাতে গজরাতে পেছনে ঘুরল তুষার। ওদিকে ফ্লোরার ছোট্ট শোবার ঘরটা অবস্থিত। বিশাল কিচেনে কাউন্টারে অতিক্রম করে সেদিকেই এগোলো সে। এতক্ষণের উদ্ভ্রান্ত গতিবেগ পরাস্ত হয়ে এলো ক্রমশ। হৃদয় থেকে শুরু করে হাত পা এমনকি সমগ্র অস্তিত্ব বরফের মতোই ঠান্ডা হয়ে আসছে যেন। মস্তিষ্ক যতই অগ্রসর হতে উদ্বিগ্ন, গোলাপি আভায় মোড়ানো রুশ কন্যাকে দেখার তাড়নায় ব্যতিব্যস্ত হৃদযন্ত্রটা ততই অদৃশ্য শঙ্কায় মরিয়া। সব সময় স্থবির ভঙ্গিমায় ধরে রাখা নিটল যান্ত্রিক শরীরটাও আজ কাঁপছে যাতনায়। শুধু কি যাতনা, আপোষ, আত্মগ্লানি, ওই তুলতুলে মুখে আচ্ছাদিত কদাচিৎ ক্ষত চিহ্ন, সব কিছু একযোগে পঙ্গপালের ন্যায় উন্মাদ করে তুলেছে মস্তিষ্কটাকে। শরীরে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে অসহনীয় বিষক্রিয়া। জীবনে এটাই বোধহয় প্রথমবার যখন কিনা তুষার পেন্ট হাউসে ফিরেছে, আর ফ্লোরা উৎফুল্লতায় ছুটে না এসে দরজা ভেজিয়ে নিজেকে কক্ষবন্দি করে রেখেছে। এই তো বছর 10 আগের কথা, যখন কিনা ফ্লোরা প্রথমবার পা রেখেছিল পেন্ট হাউসে। 10 বছরের ছোট মেয়েটা কাঁদতে কাঁদতে অভিমানে নাক ফুলিয়ে প্রবেশ করেছিল এই নিষিদ্ধ দুনিয়ায়। হার জিতে লড়াই থেকে শুরু করে কালোবাজারি, নারী পাচার, কেরোসিন, রমরমা প্রস্টিটিউট ক্লাব, দুনিয়া কাঁপানো অবৈধ হিরে পাচার, সবশেষে অসহনীয় আর্তনাদ আর হাহাকারে মুখরিত পাশবিক রক্তের ইন্দ্রজাল খচিত আধারিয়া নিকো সেই পেন্ট হাউসে সবকিছুই ছিল নিষ্পাপ ফ্লোরার অগোচরে। এত পাপ
টর্চারের মধ্যেই জীবন অতিবাহিত করার পরেও মাফিয়াদের কালো দুনিয়ার বীভৎস নৃশংসতা বিন্দুমাত্র ছুঁতে পারেনি ওকে। হয়তো ছোঁয়ার সুযোগটাই দেওয়া হয়নি। কোনো এক অদৃশ্যমান গণ্ডি সারাক্ষণ সুরক্ষিত রেখেছে রুশকন্যার এক মুঠো নাজুক সত্তাকে, যার দরুন বরাবরই ওর আত্মাটা ছিল ফুলের ন্যায় নিষ্পাপ আর বাড়িধারার মতো পবিত্র। অন্তর থেকে শুরু করে সমগ্র অস্তিত্ব জুড়ে খেলা করত নিদারুণ চাঞ্চল্যের অভিলাষ। যদিও এই চঞ্চলতায় বারবার নিষেধাজ্ঞা হাঁকিয়েছে তুষার, তবে কাজ হয়নি খুব একটা। সেই শুরুর দিনগুলো থেকে তুষার নামক যান্ত্রিক মানবের চোখ রাঙানি, কঠোর ধমক, এমনকি ঝাড়ি খেয়ে খেয়ে অভ্যস্ত মেয়েটা, সেই সঙ্গে অভ্যস্ত কনকনের শীতল আবহের মাঝেও মানুষটার জামা কাপড়ের যত্ন নিতে। প্রথম প্রথম কষ্ট হলেও ধীরে ধীরে কেমন ভালো লাগায় পরিণত হয়েছে এইসব কাজ। ভয়ের আবরণ ছাপিয়ে অন্তরে উদ্ভব ঘটেছে ভালোবাসার। বয়সের সাথে সাথে স্রোত তরঙ্গের ন্যায় হু হু করে বৃদ্ধি পেয়েছে অধিকারবোধ। ততদিন মাফিয়াদের পাপাচার, পাশবিক নৃশংসতা কোনো কিছুই আর হৃদয় ছুঁতে পারত না ফ্লোরার। সব কিছু পায়ে মারিয়ে রুশকন্যা সদ্য অঙ্কুরিত আবেগী চিত্তখানি ছিল অনুভূতির মাতনে বিভোর। হৃদয়ের সবটুকু জুড়ে সেই নিষ্ঠুরতম মানবের বিচরণ, সে কিনা প্রথমবার ঠাঁই দিয়েছিল নিজের চওড়া কাঁধের একাংশে। নাম স্টিকে কপাল কুঁচকে হলেও নিয়ে এসেছিল এই মস্কো শহরে। কোনো এক মাফিয়া মিশনে গ্র্যানেড হামলায় জীবন খোয়াতে হয়েছিল ফ্লোরার বাবা মায়ের। তারা ছিলেন একযোগে পাইথন প্যারাডাইজের অন্যতম দুইজন গুপ্তঘাতক এবং নির্ভীক দেহরক্ষী। আস্থাভজন হওয়ার দরুন সবসময় নিজেদের দুঃসাহসিক কর্মকাণ্ডে তারা প্রশংসা কুড়িয়েছেন তরুণ থেকে যুবকের কোঠার সদ্য পদার্পণ করা পাইথন লিডারের। বিশ্বস্ত স্পাইদের এহেন অকাল মৃত্যুর শেষ সংবাদটুকু বাড়ি অব্দি পৌঁছে দেওয়ার জন্য এরিস নিজের উদ্যোগে তুষারকে পাঠিয়েছিল রাশিয়া থেকে প্রায় 1500 মাইল দূরে ইয়াকুতিয়ার ছোট্ট এক প্রত্যন্ত গ্রামে। দিবালোকের প্রথম প্রহরেও রোদের আস্ফালন মলিন শেখায়, চারিদিকে শুধু বরফের আস্বাদন। স্বাভাবিক জীবন অতিবাহিত করা এক প্রকার দুঃসাধ্য বলা চলে। সেখানেই দেখা মিলেছিল শুদ্ধ পরশফুটিত গোলাপের ন্যায় এক কোমল প্রাণ ফ্লোরার। ফ্লোরা নামের মতোই সুশ্রীতার দ্যুতি। তবু 10 বছরের মেয়েটাকে দেখে মূর্তিমান তাগড়া যুবক তুষারের প্রথম যে শব্দটা মাথায় এসেছিল তা হলো স্নোফ্লেক্স, অর্থাৎ তুষার কণা। স্নোফ্লেক্স মূলত সাধারণত কোনো তুষার কণা নয়, সুদূর অন্তরিক্ষ থেকে নিপতিত ষষ্ঠ কোণাকৃতির সূক্ষ্ম বরফের কণা, যা দেখতে অনেকটা জলজলে তারকারাজির মতোই আকর্ষণীয়। বরফের আস্বাদনে জমে থাকা হিমায়িত গ্রামে একমাত্র বৃদ্ধা দাদির সান্নিধ্যে বেড়ে ওঠা ফ্লোরার অমন বৈরী আবহাওয়ার মাঝে শুদ্ধ প্রস্ফুটিত ফুলের কালিখানা কেমন নেতিয়ে গিয়েছিল অযত্নে, যেন ঠিকঠাক পরিচর্যার অভাবে অচিরেই লাবণ্যতা বিলীন হবে রুশকন্যার। তুষার যখন খবরটা জানিয়ে চলেই যাচ্ছিল, তখনই অযাচিত এক অনুরোধে দায়িত্বের পাল্লা ভারী করে দিলেন ভদ্রমহিলা। 2 হাতে করজোড়ে করে শীর্ণকায় নাতনিকে দেখিয়ে কাকুতির স্বরে জানালেন, বছরের বেশিরভাগ সময় এখানে প্রচণ্ড ঠান্ডা, বরফে জমে থাকে সব কিছু। ফ্লোরাকে আমি ঠিকঠাক খাবার, পানীয় কিংবা গরম কাপড় চোপড় কোনোটাই দিতে পারি না। 2 দিন অন্তর ঠান্ডা, জ্বর আর পেটের পীড়ায় ভুগতে থাকে মেয়েটা। আমার সঙ্গে সঙ্গে ফ্লোরার স্বাস্থ্যেরও অবনতি হচ্ছে দিন দিন। এমনটা চলতে থাকলে শীঘ্রই বড় কোনো অসুখে পড়ে জীবন খোয়াবে আমার নাতনি ফ্লোরানি। তাছাড়া এক মুহূর্ত থমকালেন দাদি। তুষার প্রত্যুত্তর করল, তাছাড়া ওর বাবা মায়ের দুর্বলতার হদিস করার জন্য প্রায়শই গুপ্তচরের আনাগোনা লক্ষ্য করা যায় এদিকে। অতর্কিত সন্ত্রাসী হামলার ভয়ে দিনরাত পালিয়ে বেড়াতে হয় আমাদের। এভাবে লুকিয়ে চুরিয়ে আর কতদিন সুরক্ষা করতে পারবো এই নিষ্পাপ ফ্লোরানিকে জানা নেই আমার। বয়সের ভারে কুঁচকে যাওয়া কপল পেয়ে দুফোঁটা অশ্রু গড়ালো ভদ্রমহিলার। দাদি ভ্যালেরিনার কথাটুকু শেষ হতেই গ্রীবাদেশে স্থির রেখে আর চোখে ওপাশে দাঁড়ানো রুশ মেয়েটার পানে দৃষ্টিপাত করে তুষার। পুরাতন আলখাল্লায় মোড়ানো শীর্ণকায় শরীর, ঠান্ডায় জমে হিম হয়ে আসা ফ্যাকাশে বর্ণে তুলতুলে আদরে মুখ, চড়ুই ছানার ন্যায় সরু হয়ে আসা ধোঁয়া ওঠা ফিনফিরে রক্তিম ওষ্ঠাধর, পিঠ ছুঁই ছুঁই ঈষৎ বাদামি শার্পেল চুলগুলো জবুথুবু হয়ে আটকে আছে বিনিটুপির আস্তরণে। ছোট্ট মেয়েটিকে একদৃষ্টে পরখ করে নিল তুষার। পরপরে বিপরীত প্রান্ত থেকে ধ্বনিত হলো দাদির রুগ্ন কণ্ঠস্বর,
যদি কোনো সমস্যা না হয় তুমি কি মেয়েটাকে মস্কোতে নিয়ে যেতে পারবে বাবা, যেখানে ওর বাবা মা থাকতো? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।